সেকেন্ড টাইম মেডিকেলের জন্য একটা অধ্যায় কেমনে পারফেক্টলি পড়বা শুনো। খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা ফার্স্টে মাথায় রাখতে হবে, এটা সাইকোলজিক্যাল একটা জিনিস। রিমেম্বার, দিস ইজ ইয়োর লাস্ট টাইম। ভাই আমি সেকেন্ড টাইমকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চাই। সেকেন্ড টাইমার না, নিজেদেরকে মনে করবা তুমি লাস্ট টাইমার। এটাই তোমার শেষ সুযোগ স্বপ্নের মেডিকেলে চান্স পাওয়ার পিছনে। তো শেষ সুযোগ যেহেতু, এটা যতদিন তোমার মাথায় থাকবে জিনিসটা, ততদিন তোমার মধ্যে সিরিয়াসনেস থাকবে। তুমি যদি ভুলে যাও যে তুমি কেন আসলে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, এটা ভুলে গেলে দেখবা তোমার পড়া ঠিক মতো হবে না। সো অলওয়েজ এভাবে মাথায় রাখবা, মাইন্ডসেটটা এরকম হবে, এটা আমার সেকেন্ড টাইম না, এটা আমার লাস্ট টাইম। অলওয়েজ মাথায় রাখবে এটা তোমার লাস্ট টাইম। তাইলে দেখবা তোমার এফোর্ট, তোমার পরিশ্রম, তোমার মাইন্ডসেটটা ওই লেভেলে কাজ করবে। আদারওয়াইজ তুমি যদি অনেক কমফোর্টেবল হয়ে যাও যে ভাই ঠিক আছে অনেক হাতে সময় আছে, সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি, আচ্ছা একটু আস্তে ধীরে করি, আস্তে ধীরেই দেখবে একটা সময় তোমার স্বপ্ন ভঙ্গের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই জন্য অলওয়েজ মাথায় রাখবে এটা তোমার লাস্ট টাইম, ঠিক আছে? বুঝতে পারতেছো? বড় ভাই হিসেবে কিন্তু বলতেছি, তোমাদেরকে বকতেছি, বাট আমি চাই তোমাদের ভালোর জন্য। বড় ভাই এবং শিক্ষক হিসেবে তোমাদের ভালোর জন্য যা যা দরকার এই রাহাত ভাই তা করবে, সব তোমাদের জন্য। জাস্ট অক্ষরে অক্ষরে আমাদের কথা শুনবা, ঠিক আছে? তাহলে লাস্ট টাইম এটা মাথায় রাখবে, এটা কখনো ভুলতে দিবা না। এটা কেন ভুলতে দিবা না? কারণ তাইলে তোমার এফোর্টটা ওই লেভেলে আসবে। পড়তে মন চাচ্ছে না, মনে করবা যে ভাই এটা তোমার লাস্ট টাইম, দেখবো অটোমেটিক তোমার পড়ার এনার্জি চলে আসতেছে। তোমার কি বলে পরীক্ষা দিতে মন চাচ্ছে না, মনে করবা যে এটা তোমার লাস্ট টাইম, দেখবো অটোমেটিক তোমার পরীক্ষা, কেন পরীক্ষার থেকেও বেশি যদি কিছু দেওয়া লাগে অটোমেটিক দেখবো তোমার সেটা দিতে মন চাবে। কিন্তু এই যে এটা মাথায় রাখতে হবে অলওয়েজ, এটা লাস্ট টাইম, ঠিক আছে? এরপরে আসো ভাই, অনেক তো করলা, অনেক তো হচ্ছে যে কি করলা ফার্স্ট টাইমে যখন প্রিপারেশন নিছো, অনেক হয়তো বা গ্যাপ ছিল, অনেক কিছু ঠিক মতো পড়ো নাই, বা অনেক সময় হচ্ছে যে উল্টাপাল্টা গাইডলাইন পাইছো। অনেকেই তোমারে বলছে আরে দেখ 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 মেডিকেলের প্রশ্ন এত সহজ, এর জন্য এত কষ্ট করার দরকার আছে, তুই কেন খামোখা বোকার মতো হচ্ছে আরটিডিএস এর ভাইয়াদের কথা শুনে হচ্ছে বোকার মতো হচ্ছে এত বেশি মেইন বইয়ে লাইন বাই লাইন ধরে পড়তেছিস। তারা তো বলবেই, হ্যাঁ তাদের কথা শুনে এত লাভ আছে, শর্টকাট আছে, তুই এইটা পড়, এই নোটটা পড়, এই নোটটা পড়ে এক পেজ পড়লেই তুই সব কমন পাবে এখান থেকে। অনেক শুনছো না? এইগুলো শুনেই তো ফার্স্ট টাইমে ম্যাক্সিমাম হচ্ছে তোমরা রেজাল্ট খারাপ করছো না? বা এই মাইন্ডসেটের কারণে তো রেজাল্ট খারাপ করছো যে এত পড়া লাগে না, প্রশ্ন অনেক সহজ। শুনো, একটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা যেই জিনিসটা আসলে বুঝো নাই সেটা হচ্ছে প্রশ্ন সহজ আসে, ঠিক আছে, বাট তুমি কি কোথাও কি বলা আছে যে 100-র মধ্যে তুমি 60 পাইলে তুমি চান্স পাবা? প্রশ্ন সহজ, ঠিক আছে, এটা আমিও তোমাদের সাথে এগ্রি করি, কিন্তু 100-র মধ্যে 60 পাইলে কি তুমি মেডিকেলে চান্স পাচ্ছ না? তাহলে তোমার তো সহজ দিয়ে লাভ নাই। তোমার কম্পিটিশন তো সহজ প্রশ্নের সাথে না, তোমার কম্পিটিশন হচ্ছে প্রথম 5000 জনের মধ্যে থাকা। এবার দেখো সহজ প্রশ্ন আসাতে কাটমার্ক কত হয়েছে? 74, 73, 74, 75। গতবারও কিন্তু কাটমার্ক অলমোস্ট এরকমই ছিল, 73, 74ই ছিল। তার মানে গত 2 বছরে কাটমার্ক প্রায় সেম ছিল, 73, 74-এর মতো। তো এরকম বিশাল সংখ্যক কাটমার্ক হইলে আমি এবার তোমাদের বলি, প্রশ্ন যতই সহজ আসুক, বলো তো আমারে 100টা প্রশ্নের মধ্যে 80টা প্রশ্ন তুমি যদি সঠিক উত্তর করতে পারো, তোমার ভালো পরীক্ষা হয়েছে ডেফিনেটলি। এটা কি কেউ খারাপ বলবে? 100টা প্রশ্নের মধ্যে কেউ যদি 80টা প্রশ্ন সঠিক দাগায় আসতে পারে, কোনো স্ট্যান্ডার্ডেই কিন্তু এটাকে খারাপ বলার কোনো সুযোগ নেই। ধরলাম তুমি 100টায় দাগাইছো, তাহলে এর মধ্যে 80টা হয়েছে, ভালো পরীক্ষা হয়েছে। বাট তোমার এই যে 20টা যে ভুল গেল না, এই 20টা ভুল যাওয়ার জন্য তুমি কি পরিমাণে নেগেটিভ মার্কিং খাবা আইডিয়া আছে? 5 কমে যাবে। তাহলে 80 থেকে 5 কমে গেলে তুমি পাইলা হচ্ছে 75। আবার তুমি সেকেন্ড টাইমার না, তাহলে তোমার তো এখানে আরো 3 মার্ক এমনি কাটা, জিপিএ 5 থাকলেও 3 মার্ক কাটা। আর কারো যদি জিপিএ 5 না থাকে তার তো আরো বেশি কাটা যাবে। তাহলে এবার তুমি আমারে বলো তো 3 কেটে তাহলে তোমার হিসাবে ফার্স্ট টাইমের তুলনায় তোমার কত থাকলো? 72 থাকলো। 72 থাকলে কি তুমি সেফ জোনে আসো নাকি তুমি ডেঞ্জার জোনে চলে গেছো? নিজের প্রশ্ন করো, অ্যান্সার পেয়ে যাবা। তার মানে 100টা প্রশ্নের মধ্যে 80টা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও তুমি সেফ না। প্রশ্ন সহজ হইলেও মাথায়, মানে এই জিনিসটা মাথায় ঢুকাও। তোমরা সবসময় এই জিনিসটা ভুলে যাও, যারা মেডিকেলে তো একদম সহজ প্রশ্ন আসে, এর জন্য এত পরে লাভ আছে। ভাই প্রশ্ন তো সহজে আসে, বাট তুমি 100টার মধ্যে 80টা পারলেও তুমি ডেঞ্জার জোন, সমস্যা তো এইখানে। এই জিনিসটা মাথায় থাকে না তোমাদের। তো এটা যখন তোমার মাথায় থাকবে তখন তুমি বুঝবা প্রশ্ন সহজ বা কঠিন আসুক, আমারে ভাই মিনিমাম 85-র উপরে পাইতে হবে, ঠিক আছে? এইরকম টার্গেট 85-র উপরে পাওয়ার জন্য তোমার মিনিমাম কয়টা প্রশ্ন কারেক্ট করতে হবে? 90টা। 100টার মধ্যে তুমি যদি 90টা প্রশ্ন কারেক্ট করো, আমি ধরে নিচ্ছি তুমি সবগুলাই দাগাচ্ছ, এরকম করে ধরে নিচ্ছি, 90টা তুমি যদি কারেক্ট করতে পারো আর বাকি 10টা যদি তোমার ভুল যায়, হ্যাঁ তাইলে তুমি 88.5 পাবা। সরি 88 বলতে 87.5 পাবা। তাইলে হ্যাঁ তুমি মোটামুটি সেফ জোন। এখান থেকে 3 কাটলেও ঠিক আছে, 84-83 ভালো একটা মেডিকেলে চান্স পেয়ে যাবা। তোমার টার্গেট হবে এরকম। তার মানে সেকেন্ড টাইম যারা দিচ্ছ এদের মিনিমাম টার্গেট হবে 90টা যাতে সঠিক করতে পারি। এরকম মাইন্ডসেটে যদি তুমি পরীক্ষা না দাও তুমি চান্স পাবা না। বিলিভ মি, 80টা সঠিক হলেও তুমি কিন্তু ডেঞ্জার জোনে পড়ে গেছো, মাত্রই বুঝাইলাম। তো তোমার 90টার মতো 100টার মধ্যে সঠিক উত্তর দাগায় দিয়ে আসতে হবে। তাহলে এরকম পারার জন্য প্রশ্ন যতই সহজ আসুক, এর মধ্যে 5-7টা প্রশ্ন তো কঠিন আসবে।
যতই সহজ প্রশ্ন আসুক 5-7টা প্রশ্ন তো কনফিউজিং থাকবে, একটু ডিপ লেভেলের থাকবে, ওই 5-7টাই তুমি যদি না পারো তুমি কিন্তু 190 তুলতে পারবা না। 190 তোলা মানে বুঝতেছো প্রায় সব তোমারে পারতে হবে। ওই 5-7টা যে কঠিন প্রশ্ন আসে সেটাও তোমারে পারতে হবে। তাহলে এগুলা পারার জন্য তুমি কি মনে করছো লাইন বাই লাইন ধরে যদি তুমি না পড়ো, প্রত্যেকটা কনসেপ্ট তুমি যদি ক্লিয়ার না করো, তুমি কিন্তু পারবা না। এত সহজ ভাইব না ভাই, 100টা প্রশ্নের মধ্যে 90টাই তোমারে দিয়ে দিবে বাংলাদেশের রাজধানীর নাম কি, এত সহজ করবে না মেডিকেল, বুঝছো? যতই সহজ করুক 90টা প্রশ্ন তুমি মানে এরা যদি ভেবে থাকো এটা তুমি ভুল করতেছো। এই জন্য তোমাকে কি করতে হবে, ওই 5-7টা মানে প্রশ্ন যতই সহজ আসুক ওই 5-7টা এক্সট্রা প্রশ্ন পারার জন্য তোমার সেই লেভেলের পরিশ্রম করতে হবে। দ্যাট মিনস তোমাকে মতে মেডিকেল মতে মূল বইয়ে লাইন বাই লাইন ধরে পড়তে হবে। এখন তুমি লাইন বাই লাইন ধরে প্রত্যেকটা চ্যাপ্টার কেমনে পড়বা, প্রথম জিনিসটা হচ্ছে একজন টপার কেমনে পড়ে বা আমি নিজে কেমনে পড়তাম তোমাদেরকে একটা সিম্পল কথা বলি। প্রথম রিডিং তুমি 3বার পড়বা, একটা চ্যাপ্টার তুমি কয়বার পড়বা, পড়ার সময় 3বার পড়বা। ফার্স্ট বার যখন তুমি পড়বা মুখস্থ করার চেষ্টা করো না, জাস্ট তুমি কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। ফার্স্ট বার তুমি পত্রিকা বা গল্পের বই পড়ার মতো করে হচ্ছে পড়বা। আমি কি বুঝাইতে পারছি? ধরো তোমার সামনে একটা বই আছে, যেমন আমার সামনে ইসাক স্যারের বইটা আছে, হ্যাঁ, তুমি ফার্স্ট বার মনে করো একটা চ্যাপ্টার পড়তেছো, তাহলে ফার্স্ট বার তুমি যখন পড়বা, ফার্স্ট বার তুমি কখনোই হচ্ছে এটা মুখস্থ করার চেষ্টা করো না, জাস্ট একটা পত্রিকা বা ধরো তুমি একটা গল্পের বই পড়তেছো, মনোযোগ দিয়ে তুমি খালি রিডিং দাও, পুরো চ্যাপ্টারের A to Z তুমি রিডিং দাও, ঠিক আছে? তাহলে ফার্স্ট বার তুমি রিডিং দিয়ে তুমি কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করলা। এবার আসো সেকেন্ড বার, যেহেতু তুমি এটা দ্বিতীয়বার মেডিকেল পরীক্ষা দিচ্ছ, তোমার অলরেডি দাগানো বইয়ের PDF আছে বা অনেক কিছু তোমার অলরেডি আছে, তুমি জানো যে এখানে কোন লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট। এই সেকেন্ড বার তুমি যখন চ্যাপ্টারটা আবার পড়বা, এখন তুমি ওই গুরুত্বপূর্ণ লাইনগুলো তুমি মেমোরাইজ করার চেষ্টা করো বা মুখস্থ রাখার চেষ্টা করো, যে এখানে কত পার্সেন্ট বলছে, ঠিক আছে, শুষ্ক কোষের কত পার্সেন্ট হচ্ছে তোমার কার্বোহাইড্রেট থাকে একটা কোষে, কত কি থাকে, হাবিজাবি থাকে, এগুলো তুমি সেকেন্ড বার যখন পড়তেছো একটা চ্যাপ্টার, তখন তুমি এটাকে মেমোরাইজ করার চেষ্টা করো। তার মানে বুঝছো, তুমি একটা চ্যাপ্টার যখন পড়তে শুরু করবা, প্রথম রিডিং এ জাস্ট তুমি কনসেপ্ট ক্লিয়ার করো, জিনিসটার মূল ভাব বোঝার চেষ্টা করো, কি বোঝানোর চেষ্টা করছে বইটাই মনোযোগ দিয়ে গল্পের বই পড়ার মতো। দেন তুমি সেকেন্ড বার যখন তুমি মানে সেকেন্ড রিভিশন দেওয়ার সময় দেন তুমি গুরুত্বপূর্ণ লাইন, দাগানো লাইন, ইম্পর্টেন্ট ছক বা ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু মেমোরাইজ করার চেষ্টা করো, দেখবে এখন অনেক ইজি হয়ে গেছে। কারণ তুমি প্রথমবার যেহেতু রিডিং দিয়ে কনসেপ্টটা ধরে ফেলতে পারছো, পরের বার দেখবে এগুলো মনে রাখাটা এখন ইজি লাগতেছে। ও আচ্ছা, হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড দিয়েই তো তোমার প্রোটিন তৈরি হয়, ও ঠিক আছে, হ্যাঁ, তাহলে অ্যামাইনো অ্যাসিডের পলিমার হচ্ছে প্রোটিন, দেখবে এমনি তখন তোমার মুখস্থ হয়ে যাচ্ছে, সহজ লাগতেছে মুখস্থ করতে, কারণ তোমার প্রথম রিডিং এ কনসেপ্ট ক্লিয়ার করে ফেলছো। দেন তুমি থার্ড যখন রিডিং দিবা, সেই থার্ড রিডিং এ তুমি আবার হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন কনসেপ্টগুলো আরেকবার চোখ বুলা যাও, তাহলে আরেকবার পড়ার সাথে একবার করে রিভিশন হয়ে গেল, ব্যাস। তাহলে কি বুঝাইতে পারছি? প্রথম রিডিং এ তুমি কনসেপ্ট ক্লিয়ার করবা, গল্পের বই বা মনোযোগ দিয়ে যেরকম পড়ো সেরকম করে মনোযোগ দিয়ে পড়বা, যাতে করে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। সেকেন্ড রিডিং এ তুমি গুরুত্বপূর্ণ লাইন, দাগানো জিনিসগুলো মুখস্থ করার চেষ্টা করবা। সেকেন্ড বারে দেখবো অনেক ইজি হয়ে গেছে। কেন? কারণ তোমার কনসেপ্ট ক্লিয়ার, তখন তোমার মেক সেন্স করবে, ও আচ্ছা, হ্যাঁ, এর জন্যই তো এটা এরকম হয়েছে, আচ্ছা, মুখস্থ হয়ে যাবে, সহজ। দেন থার্ড বার তুমি আবার পুরোটা থরোলি একবার দেখে মানে তোমার মেমোরিটাকে আরেকটু স্ট্রং করো, যে একবার মুখস্থ করছো আরেকবার দেখে গেলে ব্রেইনটা আরেকবার যখন পড়বে মেমোরিটাও স্ট্রং হবে, কনসেপ্টগুলো আরো বদ্ধমূল ধারণা তৈরি হবে তোমার ব্রেইনের ভিতরে, ঠিক আছে? যেহেতু 3 নম্বর বার এটা পড়তেছো, শেষ, তোমার পড়া হয়ে গেল। দেন তুমি এই চ্যাপ্টারটা কি করবা, এখন তুমি নিজে নিজে অনুশীলনী সলভ করো, অনুশীলনী সলভ করো। এটার জন্য কি তুমি আমাদের সলভ ক্লাস দেখবা? না, প্রথমবারে কখনোই আমাদের সলভ ক্লাস দেখবা না, নিজে করো ভাই, নিজে করো, নিজে করো। প্রথম অনুশীলনী সলভ ক্লাস কখনো সলভ ক্লাস দেখো না প্রথমবারে, তুমি আগে নিজে সলভ করো। এই যে তুমি এতক্ষণ পড়লা, দেখলা, তুমি দেখাও, নিজেকে টেস্ট করো যে তুমি কতটুকু পারতেছো কি পারতেছো না। এই অনুশীলনী সলভ করতে যাও, দেখবো যে তোমার ব্রেইন আর একটু ভালো কাজ করবে। এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং। তোমার ব্রেইন এখন এই সলভ করতে যে নিজে নিজে চিন্তা করতেছো, আচ্ছা, এটা তো এটা ছিল, ওটা তো এটা ছিল, এটা তো এটা ছিল, এতে করে ব্রেইনের মধ্যে তথ্যগুলো আরো বেশি ইনপুট হয়, আরো বেশি হচ্ছে গভীরে ঢুকে যায়, তথ্যগুলো আরো বেশি মনে থাকে, বুঝছো? আমি যদি সহজ ভাষায় বলি, তাহলে এরকম করে তুমি অনুশীলনীগুলো হচ্ছে সলভ করো, নিজে করো। দেন নিজে করার পরে তুমি কয়েকটা জায়গা মনে করে আটকে গেছো, সেই জায়গাটা তুমি আবার বইয়ের পাতা উল্টাও, আবার ছকটা দেখে নাও, আচ্ছা, এই ছক থেকে এটা পারি নাই, এই জায়গা থেকে এটা পারি নাই, বা একেবারেই না পারলে তখন তুমি সলভ ক্লাস দেখো, দু একটা যেগুলো। আমার কথাটা বুঝছো? দেন এখানেই শেষ না, দেন তুমি ওই চ্যাপ্টারের হচ্ছে প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করে ফেলো, মেডিকেলের প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করে ফেলো। এই চ্যাপ্টারে গত 15 বছরে কি কি প্রশ্ন আসছে, 15-16 বছরে তুমি ওটা সলভ করে ফেলো, নিজে নিজে প্র্যাকটিস করো। এতে করে দেখবা যে আস্তে আস্তে তোমার কি হবে, পড়ার লেভেলের কোয়ালিটিও বাড়বে, আর তুমি দেখবে এরকম ভালো মতো পড়লে দেখবা যে অনুশীলনের প্রশ্ন 70 থেকে 80% অনুশীলনের প্রশ্ন বা মিনিমাম 80-90% নিজে থেকেই পারতেছো। প্রশ্ন ব্যাংক যখন তুমি প্র্যাকটিস করতে যাবা, দেখবা যে 80-90% প্রশ্ন নিজে থেকেই পারতেছো। যখন বুঝবা যে এগুলো 80-90% নিজে থেকেই পারতেছো, বুঝবা তোমার পড়াটা ভালো হয়েছে।
আর যদি দেখো কোনো কারণে তো তুমি এইভাবে পড়ার পরও অনুশীলনী 50%ও তুমি সলভ করতে পারতেছো না ঠিক মতো, প্রশ্ন ব্যাংক তুমি হচ্ছে 50-60%-এর বেশি পারতেছো না, বুঝবো যে তোমার এখনো অনেক গ্যাপ রয়ে গেছে। আবার তুমি দরকার পড়লে হচ্ছে আবার একটু ভালো মতো পড়ো, হয়তো তুমি লাইন বাই লাইন পড়ো নাই, অনেক লাইন বাদ দিছো, কনসেপ্টগুলো সবকিছু একদম ভালো মতো বোঝার চেষ্টা করো নাই, হয়তো কিছু গ্যাপ আছে, এই জন্য তুমি 50-60%-এর বেশি প্রশ্ন সলভ করতে পারতেছো না নিজে নিজে। আমার কথাটা কি বুঝছো? এমনি করে নিজেকে বারবার সেলফ টেস্ট করবা, সেলফ জাজ করবা, বারবার পড়ো, তাহলে এক একটা অধ্যায় পারফেক্টলি পড়বা। আর অলওয়েজ মাথায় রাখবা, দিস ইজ ইয়োর লাস্ট টাইম, তুমি সেকেন্ড টাইমার না, তুমি লাস্ট টাইমার। এইভাবে যদি মাইন্ডসেট করে যদি নিজের সেরাটা দিয়ে পড়তে পারো, তাহলে একমাত্র চান্স হবে ইনশাল্লাহ। আদারওয়াইজ কমফোর্ট জোনে থাকলে, ফার্স্ট বারে পড়ছো ওই রকম করে যদি হেলায় হেলায় যদি পড়াশোনা করো ভাই, সেকেন্ড টাইমে চান্স হবে না, বুঝছো? এই জিনিসগুলো একদম মাথায় রেখে নিজের সেরাটা দিয়ে বেস্ট একটা কাজ করো, ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে, ঠিক আছে? আর তোমাদের জন্য সেকেন্ড টাইম হচ্ছে মেডিকেল কোর্স আসতেছে RTDS থেকে, 31 জানুয়ারি থেকে হচ্ছে ক্লাস শুরু। তুমি যদি পরেও ভর্তি হও কোনো সমস্যা নাই, পরে ভর্তি হইলেও তুমি ক্লাসগুলো পাবা, টেনশন করার কোনো কারণ নেই, সবগুলা ক্লাস সাজানো থাকবে, তুমি দ্রুত হচ্ছে যুক্ত হয়ে যাও। আর আমরা RTDS এর প্রত্যেকটা অধ্যায় লাইন বাই লাইন ধরে পড়াই। তুমি আমাদের সাথে ক্লাস করলে বইটা খুলবা, আমি ক্লাসের প্রত্যেকটা লাইন ধরে ধরে যখন তোমাকে পড়াবো, আমার সাথে সাথে তোমার বইটা 70% এমনি পড়া হয়ে যাবে ক্লাসের মধ্যে। এতে করে ক্লাসের পরেও তোমাকে জাস্ট বাকি 30% হচ্ছে একবার করে দেখে খালি মেমোরাইজ করতে হবে, মানে পড়াটা একদম ইজি হয়ে গেছে। এই যে আমি বললাম না যে প্রথমবার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করে একবার রিডিং দাও, এটা RTDS এর ক্লাস করলে এই পার্টটা তোমার আর করা লাগবে না। আমরা ক্লাসে ধরে ধরে প্রত্যেকটা লাইন তোমাকে কনসেপ্ট সহ ক্লিয়ার করা দিব, মনোযোগ দিয়ে ক্লাস করলে এই পার্টটা হয়ে যাবে। খালি তোমার তখন দ্বিতীয় কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ লাইনগুলো আরেকবার পাতা উল্টা মেমোরাইজ করে ফেলা, দেন একবার করে রিডিং দেওয়া, শেষ, তোমার কাজ হয়ে গেল। দেন অনুশীলনী আর প্রশ্ন ব্যাংক, মানে তোমার সবচেয়ে কষ্ট যেটা প্রথমবার রিডিং দেওয়া একটা চ্যাপ্টার পুরাটা পড়ারই তো সবচেয়ে কষ্টের কাজ, সেটা আমরা শেষ করে দিব। রিডিং ধরে ধরে পড়াবো, বই ধরে ধরে রিডিং পড়ায় পড়া প্রত্যেকটা লাইন হচ্ছে আমরা বুঝাই দিব, ক্রিস্টাল ক্লিয়ার বেসিক সহ কনসেপ্ট সহ সলভ করায় দিব। এটাই হচ্ছে RTDS এর সবচেয়ে স্পেশালিটি আর কি, আমাদের ক্লাস কোয়ালিটি। আর এগুলো অলরেডি এই টাইপের ক্লাসগুলো আমাদের একটা ফুল ফ্রি প্লেলিস্ট করা আছে, যেই ফ্রি প্লেলিস্টের ক্লাস করেও অলরেডি 3.5 থেকে 4 লাখ ছাত্রছাত্রী এই ফ্রি প্লেলিস্টের ক্লাস করে অনেক ভালো রেজাল্ট করছে। গত বছর জাতীয় মেধায় দ্বিতীয় সে আমাদের এই ফ্রি প্লেলিস্টে ক্লাস করছে এবং আমাকে ধন্যবাদ জানাইছে চান্স পাওয়ার পরে। এই বছর জাতীয় মেধায় তৃতীয় যে ছেলেটা, সে নিজে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে আমাকে ধন্যবাদ জানাইছে, সেম এই ফ্রি প্লেলিস্টের ক্লাস করছে। সেই প্লেলিস্টটার নাম হচ্ছে ন্যানো মেডিকেল কোর্স। ইউটিউবে যে জাস্ট সার্চ দাও ন্যানো মেডিকেল কোর্স, প্লেলিস্ট চলে আসবে। তোমার এখন যেই চ্যাপ্টার দরকার সব ক্লাস দেওয়া আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মানে জিকে, ইংলিশ, পুরো ফুল মেডিকেল সিলেবাস কভার করে দেওয়া আছে। তুমি যাও, যে দেখো প্রত্যেকটা লাইন আমরা লাইন বাই লাইন ধরে পড়াইছি ওই স্টাইলে, একদম দুর্দান্ত প্রিপারেশন হবে। আর আমাদের RTDS পেইড কোর্সটা হচ্ছে আর আপডেটেড, ওখানে যে ক্লাসগুলো দেখতেছে এর মধ্যে অনেকগুলা ক্লাস হচ্ছে 1-1.5 বছরের পুরাতন ক্লাস। তো এখন যেহেতু বইটা একটু পরিবর্তন হয়েছে, তো ওই ক্লাস দেখে তোমার 80 থেকে 90% কাভার হবে। 100% কাভার করার জন্যই আমাদের RTDS পেইড ব্যাচটা, যেটা হচ্ছে আপডেটেড, একদম লেটেস্ট বই ধরে ধরে পড়াবো। প্লাস এখানে প্রচুর পরীক্ষা গাইডলাইন, এখানে হচ্ছে আমি থাকবো, তোমাদের মাইনুল ভাইয়া থাকবে, তোমাদের জাদিদ ভাইয়া, তুরাব ভাইয়া সহ বাকি ভাইয়ারা হচ্ছে থাকবে, সেইটা তুমি হচ্ছে পাবা, বুঝতে পারতেছো? এবং টেলিগ্রামে হচ্ছে আমাদের সাপোর্ট হচ্ছে পাবা, এইটার জন্য জাস্টই। আর তুমি যদি এমনিও থাকো, এমনিও যদি আমাদের এখানে ভর্তি নাও হও, তাও কোনো সমস্যা না। তবে আগের বার যদি কোনোভাবে তুমি আমাদের কোনো কোর্সে যুক্ত থাকো, অর্থাৎ আমাদের প্রি মেডিকেলে ছিলা, অথবা আমাদের মেডিকেল ব্যাচে ছিলা, অথবা আমাদের লাস্ট ফাইট ব্যাচে ছিলা, অথবা আমাদের কোনো এক্সাম ব্যাচে ছিল, অথবা জিকে ইংলিশ ব্যাচে ছিল, তাহলে তুমি একটা ভালো ডিসকাউন্টও পাবো আমাদের সেকেন্ড টাইম কোর্সে। সেই ক্ষেত্রে তুমি আমাদের পেজে মেসেজ দাও, ঠিক আছে? আমাদের পেজটা হচ্ছে, আমি একটু বলে দিই, পেজে মেসেজ দিয়ে একটু জানাও যে ভাই আমি আপনাদের RTDS এর আগের কোর্সে ছিলাম, এই যে গ্র্যাভিটি মেডিটেশন, এই পেজটাতে মেসেজ দিয়ে একটু বইলো, তাহলে সেই ক্ষেত্রে আমরা তোমাকে একটা স্পেশাল কুপন কোড দিব। সেই স্পেশাল কুপন কোড ইউজ করে তুমি আরও অতিরিক্ত হচ্ছে 500 টাকা হচ্ছে ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর আমরা কমেন্টে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিছি কিভাবে যুক্ত হবে। আর আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে ডক্টর মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত, এই পেজটাতে হচ্ছে আমি তোমাদের সাথে হচ্ছে আসি, অলওয়েজ তোমাদের সাথে বড় ভাই হিসেবে আসি, শিক্ষক হিসেবে আসি। আর যে কথাগুলো বললাম বারবার মাথায় রাখো, এই কাজগুলো করো, ইনশাল্লাহ তুমি বেস্ট একটা রেজাল্ট করবা, ঠিক আছে? আর আমাদের জন্য দোয়া করো। আর ন্যানো মেডিকেল কোর্স, কোনো ডাউট থাকলে আমাদের ক্লাস নিয়ে বা যদি ফ্রি ক্লাস করে আগে দেখতে চাও, ন্যানো মেডিকেল কোর্স, ইউটিউবে যে ন্যানো মেডিকেল কোর্স লেখা হচ্ছে সার্চ, তো আমি তোমাকে জাস্ট দেখাই, ন্যানো মেডিকেল কোর্স, এই যে ইউটিউবে যে ন্যানো মেডিকেল কোর্স লিখবা, আমাদের ক্লাসগুলো চলে আসবে, ঠিক আছে? আমাদের ক্লাসগুলো হচ্ছে চলে আসবে সুন্দর করে, বুঝতে পারছো? সব কিছু চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে, আল্লাহ হাফেজ।